Hello my dear students, my dear viewers, my dear learners. Welcome to Philosophy YouTube. Philosophy YouTube এর ফেসবুক পেজ এবং Philosophy YouTube এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা তৃতীয় প্রশ্নটা নিয়ে আলোচনা করব। অলরেডি তোমরা দ্বিতীয় প্রশ্ন দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের রেসপন্স পেয়েছি এবং সমস্ত কিছু আমাদেরকে উৎসাহিত করছে। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ভাগবত গীতায় কত প্রকার কর্মের কথা স্বীকার করা হয়েছে এবং সেখানে আমরা ভাগবত গীতার রেসপেক্টে 3 প্রকার কর্মের কথা বলেছিলাম। আর আজকের পর্বে আমরা ন্যায় বৈশেষিক দর্শনে কত প্রকার কর্ম স্বীকৃত হয়েছে সেই নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি তোমাদের আজকের পর্ব খুব ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব খুব সহজ সরলভাবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করতে এবং অবশ্যই কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। তো দেখো, ন্যায় বৈশেষিক দর্শনে কিন্তু 5 প্রকার কর্মের কথা স্বীকার করা হয়েছে। তো চলো এটা দেখি যে ন্যায় বৈশেষিক দর্শনে কর্ম বলতে কি বোঝানো হয়েছে। তো আমি এক কথায় একটা লক্ষণা দিয়ে, অর্থাৎ কর্মের একটা লক্ষণ দিয়ে কিন্তু কর্ম কি, ন্যায় বৈশেষিক দর্শনে কর্ম কি সেটা আমি আলোচনা করব। নব্যনৈয়ায়িক তর্ক সংগ্রহকার অন্নং ভট্ট কর্মের একটা লক্ষণা দিচ্ছেন। সেখানে তিনি বলছেন যে সংযোগ ভিন্নত্বে সতি সংযোগ অসমবায়ী কারণাং কর্ম। অর্থাৎ তর্ক সংগ্রহকার অন্নং ভট্ট তিনি কর্মের লক্ষণ দিতে গিয়ে বলছেন সংযোগ ভিন্নত্বে সতি সংযোগ অসমবায়ী কারণাং কর্ম। অর্থাৎ যে পদার্থটি সংযোগের অসমবায়ী কারণ কিন্তু নিজে সংযোগ নয় সেটাই হলো কর্ম। যে পদার্থটি সংযোগের অসমবায়ী কারণ কিন্তু নিজে সংযোগ নয় সেটাই হলো কর্ম। অন্যদিকে মহর্ষি কণাদ কিন্তু তার বৈশেষিক সূত্রে আরেকটি কর্মের লক্ষণ দিচ্ছেন। সেখানে তিনি কর্মের লক্ষণ প্রসঙ্গে কি বলছেন চলো দেখো। সেখানে তিনি বলছেন একা দ্রব্যম গুণাং সংযোগ বিভাগে স অনপেক্ষ কারণম ইতি কর্ম লক্ষণম। অর্থাৎ আমি আরো একবার বলছি, আর স্ক্রিনেও তোমরা এই লেখাটি দেখতে পাচ্ছ যে একা দ্রব্যম গুণাং সংযোগ বিভাগে স অনপেক্ষ কারণম ইতি কর্ম লক্ষণম। অর্থাৎ এই লক্ষণটির মানে হলো যে যা একৈক অর্থাৎ যা একাই বা এককভাবে দ্রব্য মাত্র বৃত্তি, যা গুণশূন্য এবং যা সংযোগ এবং বিভাগের প্রতি অনপেক্ষ কারণ, অর্থাৎ যা কোনো ভাব পদার্থকে অপেক্ষা না করেই সংযোগ ও বিভাগের কারণ হয়, তাই হলো কর্ম। আমি এই লক্ষণটা খুব সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সাথে উপস্থাপন করলাম এবং তোমরা কিন্তু অবশ্যই এই লক্ষণটা খাতায় লিখবে, না হলে কিন্তু এটা মনে থাকবে না। আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, যারা নোট ডাউন করছো তারা লিখে নাও যে মহর্ষি কণাদ তার বৈশেষিক সূত্রে কর্মের একটি লক্ষণ দিচ্ছেন। সেখানে তিনি বলছেন একা দ্রব্যম গুণাং সংযোগ বিভাগে স অনপেক্ষ কারণম ইতি কর্ম লক্ষণম। অর্থাৎ এই কর্ম লক্ষণটির কি মানে বা কি অর্থ, সেখানে এই অর্থটা তোমরা লিখে নিতে পারো যে যা একৈক অর্থাৎ যেটা একাই বা এককভাবে দ্রব্য মাত্র বৃত্তি, যা গুণশূন্য অর্থাৎ যার মধ্যে কোনো গুণ নেই এবং যা সংযোগ এবং বিভাগের প্রতি অনপেক্ষ কারণ, অর্থাৎ যা কোনো ভাব পদার্থকে অপেক্ষা না করেই সংযোগ এবং বিভাগের কারণ হয়, সেটাই হলো কর্ম। কার মতে? না মহর্ষি কণাদের মতে। তিনি এই কর্মের লক্ষণ কোথায় দিচ্ছেন? তার বৈশেষিক সূত্রে। আরেকটি বিষয় এখানে উল্লেখ না করলেই নয়, সেটা হলো যে বৈশেষিকগণ যে সপ্ত পদার্থ স্বীকার করছেন, অর্থাৎ
তার বৈশেষিকরা 7টি পদার্থকে স্বীকার করেছেন, তোমরা সকলেই জানো। সেটা হলো যে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব, এই 7টা পদার্থ। এই 7টা পদার্থের মধ্যে আমরা দুটো ভাগ পাই, একটা হলো ভাব পদার্থ, আরেকটা হলো অভাব পদার্থ। ভাব পদার্থের মধ্যে রয়েছে 6টি পদার্থ এবং অভাব হলো একটি। আর 6টি ভাব পদার্থ কি কি? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়। এই 6টা পদার্থ হলো বৈশেষিক মতে ভাব পদার্থ। অর্থাৎ বৈশেষিক দর্শনে যে 6টি ভাব পদার্থের কথা বলা হচ্ছে, এই 6টি ভাব পদার্থের মধ্যে কর্ম অন্যতম একটি ভাব পদার্থ, এবং এই কর্ম যাকে আশ্রয় করে থাকে সেটা হলো দ্রব্য। অর্থাৎ কর্ম দ্রব্যের মধ্যে থাকে বা কর্ম হলো দ্রব্যাশ্রিত। এবার কর্ম দ্রব্যের মধ্যে থাকে, কিন্তু কোন সম্বন্ধে থাকে? কর্ম দ্রব্যের মধ্যে সমবায় সম্বন্ধে থাকে। কর্ম দ্রব্যাশ্রিত হলেও বা কর্ম দ্রব্যের মধ্যে থাকলেও কর্ম এবং দ্রব্য কিন্তু এক নয়, এরা কিন্তু আলাদা। অর্থাৎ কর্ম দ্রব্য থেকে ভিন্ন। এই কারণেই ন্যায় বৈশেষিক দর্শনে কর্মকে নিয়ে একটি স্বতন্ত্র জ্ঞানের বিষয় হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং স্বীকার করা হয়েছে, এবং আলাদাভাবে জ্ঞানের বিষয় হিসেবে তাকে মানা হয়েছে বা তার একটা স্বতন্ত্র অস্তিত্ব বা স্বতন্ত্র সত্তা স্বীকার করে নেওয়া হয়েছে। এবার আসি যে 5 প্রকার কর্মের কথা ন্যায় বৈশেষিক দর্শনে আলোচনা করা হয়েছে, সেগুলো এক এক করে আলোচনা করতে। তো প্রথমেই আমরা যে কর্মটা পাচ্ছি সেটা হলো উৎক্ষেপণ বা আপওয়ার্ড মুভমেন্ট। উৎক্ষেপণ বা আপওয়ার্ড মুভমেন্ট, যে ক্রিয়ার দ্বারা ওই ক্রিয়ার আশ্রয় যে দ্রব্য, সেই দ্রব্যের যদি ঊর্ধ্বদেশ বা উপরের দিকের স্পেস বা উপরের দিকের দেশের সঙ্গে সংযোগ হয়, তাহলে সেই ক্রিয়া বা সেই কর্মকে বলা হচ্ছে উৎক্ষেপণ। কি বলা হলো? আরো একবার বলছি, যে ক্রিয়ার দ্বারা ওই ক্রিয়ার আশ্রিত যে দ্রব্য, সেই দ্রব্যের যদি ঊর্ধ্বদেশ বা উপরের দিকের স্পেস বা উপরের দিকের দেশের সঙ্গে সংযোগ হয়, তাহলে সেই ক্রিয়া বা সেই কর্মকে বলা হবে উৎক্ষেপণ বা আপওয়ার্ড মুভমেন্ট। আমি একটা উদাহরণ নিচ্ছি, খুব সহজ এবং বাস্তবিক উদাহরণ, যেই উদাহরণটা মনে রাখলেই তোমাদের এই ক্রিয়া বা এই কর্মের বিষয়টা বা ডেফিনেশনটা মনে থাকবে। ধরে নাও তোমার হাতে একটা ঢিল রয়েছে বা একটা বল রয়েছে, সেই ঢিল বা বলটাকে যদি তুমি উপরের দিকে ছুঁড়ে দাও, ঠিক আছে, তাহলে উপরের দিকে ছুঁড়ে দিলে তোমার এই কর্মের বা এই ক্রিয়ার যে আশ্রিত দ্রব্য অর্থাৎ ঢিল বা বলটা ঊর্ধ্বদেশ বা উপরের দিকের যে স্পেস বা উপরের দিকের যে দেশ রয়েছে তার সাথে সংযোগ ঘটবে, এবং এই সংযোগ ঘটাটাকেই কিন্তু বলা হচ্ছে যে উৎক্ষেপণ বা আপওয়ার্ড মুভমেন্ট। উদাহরণটা আমি আরো একবার বলছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। একটি ঢিল বা একটি বলকে যদি উপরের দিকে ছোড়া হয়, তাহলে ছুঁড়ে দিলে সেই ঢিল বা বলটিতে যে ক্রিয়া বা যে কর্ম উৎপন্ন হয়, সেই কর্মের দ্বারা ঢিল বা বলটির সাথে ঊর্ধ্বদেশের একটা সংযোগ ঘটে, এবং এই উৎক্ষেপণ নামক কর্মের জন্যই কিন্তু ঢিলটি বা বলটির সঙ্গে ঊর্ধ্বদেশের সংযোগ হয়। তাহলে প্রথম যে কর্মটা আমরা পেলাম উৎক্ষেপণ বা আপওয়ার্ড মুভমেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি নেক্সট কর্ম বা নেক্সট ক্রিয়া। নেক্সট যেটা রয়েছে সেটা হলো অবক্ষেপণ বা ডাউনওয়ার্ড মুভমেন্ট। অর্থাৎ উৎক্ষেপণটা ছিল আপওয়ার্ড মুভমেন্ট আর অবক্ষেপণটা হলো ডাউনওয়ার্ড মুভমেন্ট, অর্থাৎ যেটা নিচের দিকে বা নিম্ন দেশ বা নিচের দিকের যে স্পেস সেটা। চলো সংজ্ঞাটা তোমাদেরকে বলে দিই, মনে রাখার সহজ উপায় আমি আরও একটা জিনিস এই ভিডিও শেষে দেখিয়ে দেবো, যেটুকু মনে রাখলে কিন্তু তোমরা ডেফিনেশন বলো, এক্সাম্পল বলো, সমস্ত কিছু 1 সেকেন্ডে মনে করতে পারবে। কারণ একটা জিনিস খেয়াল রেখো, যে কোনো পরীক্ষার হলে বা ইন্টারভিউতে বা যেখানেই তোমরা কোনো জিনিস আলোচনা করতে যাবে, তোমরা অনেকেই হয়তো টিচার যারা ছোটদেরকে বা বিভিন্ন স্টুডেন্টদেরকে পড়াও, কিছু শেখাও, তোমরা জানো যে কিছু জিনিসের কিন্তু কিছু সহজ কায়দা কানুন রয়েছে, সহজ কৌশল রয়েছে। সেই কৌশলটা মনে রাখলে যে কোনো ভারী ভারী জিনিস, যে কোনো কি বলবো নিগূঢ় তত্ত্ব সহজভাবে মনে রাখা যায়, তাই তো। তো অবক্ষেপণের ডেফিনেশনে চলে যাচ্ছি। অবক্ষেপণের ডেফিনেশনে আমরা দেখব যে অবক্ষেপণ হলো উৎক্ষেপণের
ঠিক বিপরীত বা একদম ডিরেক্ট অপোজিট। অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা ওই ক্রিয়ার আশ্রয় যে দ্রব্য, সেই দ্রব্যের যদি অধোদেশে বা নিম্ন দেশে বা নিচের দিকের দেশ বা স্পেসের সঙ্গে সংযুক্তি ঘটে বা সংযোগ ঘটে, তাহলে সেই ক্রিয়াকে বলা হবে অবক্ষেপণ বা ডাউনওয়ার্ড মুভমেন্ট। তো সংজ্ঞাটা আমি আরও একবার বলে দিচ্ছি, যে ক্রিয়ার দ্বারা সেই ক্রিয়ার আশ্রয় যে দ্রব্য, সেই দ্রব্যের যদি নিচের দিকে বা অধোদেশে বা নিম্ন দেশে, নিচের দিকের দেশ বা নিচের দিকের স্পেসের সঙ্গে সংযুক্তি ঘটে, তাহলে সেটা যে ক্রিয়ার দ্বারা সম্পাদিত হচ্ছে সেই ক্রিয়াটাই হলো অবক্ষেপণ বা ডাউনওয়ার্ড মুভমেন্ট। এই একই উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি যে একটা ঢিল বা একটা বলকে যদি তুমি নিচের দিকে গড়িয়ে দাও, ঠিক আছে, বা নিচের দিকে ফেলে দাও, তাহলে ওই বল বা ওই ঢিলটিতে যে ক্রিয়া উৎপন্ন হয়, সেই ক্রিয়ার দ্বারা বল বা ঢিলটির সাথে যে অধোদেশ বা নিম্ন দেশের সংযোগ ঘটে, ওই ঢিল বা বলটির সেই ক্রিয়াটি ঘটাচ্ছে কিন্তু এই অবক্ষেপণ ক্রিয়া। ঠিক আছে, তো নেক্সট যে কর্মটা রয়েছে সেটা হলো আকুঞ্চন বা কন্ট্রাকশন। তো নেক্সট ক্রিয়াটা সম্পর্কে আমি সংক্ষেপে বলি, যেহেতু আমি ভিডিওগুলো দীর্ঘায়িত করতে চাইছি না, তাই খুব সংক্ষেপে ডেফিনেশনগুলো তোমাদেরকে বোঝাচ্ছি এবং তার সাথে এক্সাম্পলগুলো বলে দিচ্ছি। এরপরে যে ক্রিয়াটা রয়েছে সেটা হলো আকুঞ্চন বা কন্ট্রাকশন। এই আকুঞ্চন বা কন্ট্রাকশন বলতে কি বোঝাচ্ছে আমি ডেফিনেশনটা ধীরে ধীরে বলছি, ভালো করে মন দিয়ে সবাই একটু শোনো। যে ক্রিয়া বা যে কর্মের দ্বারা ওই ক্রিয়ার আশ্রয় দ্রব্যের যেটি অধিক দেশ বিস্তৃত, অর্থাৎ কিনা ক্রিয়াটির আশ্রয় যে দ্রব্য, সেই দ্রব্যটি যতখানি স্পেস বা যতখানি দেশ জুড়ে বিস্তার করে রয়েছে, তার অবয়ব বা তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না করে যদি ততখানি স্পেস জুড়ে বা ততখানি দেশ জুড়ে যদি না থাকে এবং অল্প দেশে যদি তার বিস্তৃতি ঘটে, তাহলে সেই কর্মকে বলা হবে আকুঞ্চন বা কন্ট্রাকশন। তাহলে কি বলা হলো? বলা হলো যে কর্মের দ্বারা বা যে ক্রিয়ার দ্বারা ওই ক্রিয়ার আশ্রয় যে দ্রব্য, সেটা যতখানি স্পেস জুড়ে রয়েছে, সেই ততখানি স্পেস জুড়ে না থেকে যদি তার অবয়ব বা তার স্ট্রাকচারে কোনো রকম ক্ষয়ক্ষতি না করে সে যদি অল্প দেশে বা অল্প স্পেসে যদি নিজেকে বিস্তার করে রাখে, তাহলে সেটা যে কর্মের দ্বারা বা যে ক্রিয়ার দ্বারা সম্পাদিত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে আকুঞ্চন বা কন্ট্রাকশন। আমি এক্ষেত্রেও একটা সহজ বাস্তবিক উদাহরণ নেব, যেটা কিন্তু তোমরা অনেকেই হয়তো জীবনে কখনো না কখনো করেছো বা করতে দেখেছো। ধরো কোনো একটা বড় গাছ রয়েছে, সেই বড় গাছের অনেকগুলো ডাল রয়েছে, সেরকমই কোনো একটা ডাল যেটা তুমি হাতের নাগালে পাচ্ছ, সেরকম কোনো একটা ডাল বা কোনো একটা শাখাকে যদি তুমি টেনে ধরো, ঠিক আছে, তাহলে টেনে ধরলে কিন্তু সেটা আকুঞ্চিত হবে। অর্থাৎ সেই ডালটা অনেক দূর পর্যন্ত অনেকটা বিস্তৃত ছিল, কিন্তু সেই ডালটাকে তুমি টেনে ছোট করে দিলে, ঠিক আছে, তাই সেটা অল্প দেশ জুড়ে বিস্তৃত হয়ে গেল, কিন্তু সেই গাছের ডালটার কিন্তু অবয়বটা বা তার স্ট্রাকচারটার কোনো ক্ষয়ক্ষতি ঘটলো না। সে যতটা দেশ জুড়ে, যতটা স্পেস জুড়ে ছিল, সেই স্পেসটুকু কমে গেল, এটাকেই বলা হচ্ছে আকুঞ্চন। এবং তার স্পেসটা কমে গেল যে ক্রিয়াটার দ্বারা, সেই ক্রিয়াটাকে কিন্তু, সেই কর্মটাকে বলা হচ্ছে আকুঞ্চন। নেক্সট যেটা রয়েছে সেটা হলো প্রসারণ বা এক্সপ্যানশন। নামটা শুনেই বুঝতে পারছো, প্রসারণ বা এক্সপ্যানশন, এটাও কিন্তু এই আকুঞ্চন ক্রিয়া বা আকুঞ্চন কর্মের ঠিক অপোজিট বা ঠিক বিপরীত। যে ক্রিয়া বা যে কর্মের দ্বারা ওই কর্মের আশ্রয় দ্রব্যটি যেটি অল্প দেশে বিস্তৃত রয়েছে বা অল্প স্পেস জুড়ে রয়েছে, তার অবয়বের কোনো বৃদ্ধি না ঘটিয়ে, অর্থাৎ তার স্ট্রাকচারটাকে আমি বড় করলাম না, শুধুমাত্র সে যতটা স্পেস জুড়ে রয়েছে, যতটা দেশ জুড়ে রয়েছে, সেটাকে আমি বড় করে দিলাম, তাহলে সে অধিক দেশ জুড়ে বা অধিক স্পেস জুড়ে বিস্তৃত হয়ে গেল এবং সেটা যে কর্মের দ্বারা, যে ক্রিয়ার দ্বারা হলো, সেটাকেই বলা হচ্ছে প্রসারণ বা এক্সপ্যানশন। আমি আরও একবার তোমাদেরকে লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড বলে দিচ্ছি, তোমরা লিখতে চাইলে নোট করে নিতে পারো।
যে ক্রিয়া বা যে কর্মের দ্বারা ওই কর্মের আশ্রয় দ্রব্যটি যেটি অল্প দেশে বিস্তৃত সেটি যদি তার অবয়বের বৃদ্ধি না ঘটিয়ে তার থেকে অধিক দেশ বিস্তৃত হয় তাহলে সেই ক্রিয়াটিকে বা সেই কর্মটিকে বলা হবে প্রসারণ বা এক্সপ্যানশন। ঠিক আছে, তো আমি আগের যে উদাহরণটা নিয়েছিলাম যে গাছের ডালটা তুমি টেনে ধরলে সেটা আকুঞ্চন ক্রিয়ার দ্বারা হলো, এবার যদি তুমি গাছের ডালটাকে এবার ছেড়ে দাও তাহলে কিন্তু গাছের ডালটা আবার যেমন ছিল অধিক দেশ বিস্তৃতভাবে সেভাবেই কিন্তু সে আবার নিজেকে অধিক দেশে বিস্তৃত করবে। এটাই হলো প্রসারণ, এটাই হলো এক্সপ্যানশন। এরপর আমি নেক্সট অর্থাৎ সব থেকে লাস্ট যে ক্রিয়াটা রয়েছে অর্থাৎ গমন বা লোকোমোশন সেটা সম্পর্কে তোমাদেরকে দু চার কথা বলবো এবং চেষ্টা করব যে সহজভাবে এই গমনটা সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা করি এবং গমনের মধ্যে কিছু ভাগ রয়েছে, কিছু পার্টস রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, গমনের ডেফিনেশনে আমরা এটাই বলতে পারি যে যে ক্রিয়ার দ্বারা সেই ক্রিয়ার আশ্রয় দ্রব্যটির অনিয়ত দেশের সঙ্গে সংযোগ ঘটে সেটাকেই আমরা গমন বলে থাকি। অর্থাৎ গমন বা লোকোমোশন কি? গমন বা লোকোমোশন হলো সেই ক্রিয়া বা সেই কর্ম যার দ্বারা কিন্তু সেই ক্রিয়ার আশ্রয় দ্রব্যটির অনিয়ত দেশের সঙ্গে বা অনিয়ত স্পেসের সঙ্গে সংযোগ ঘটে সেটাকেই কিন্তু বলা হচ্ছে গমন বা লোকোমোশন। এই গমন ক্রিয়ার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়াকে এখানে ইনক্লুড করা যায় বা এর অন্তর্ভুক্ত করা যায়। গমন ক্রিয়ার মধ্যে আমরা কোনটাকে বা কোনগুলোকে ইনক্লুড করতে পারি? দেখো, গমন ক্রিয়ার মধ্যে রয়েছে ভ্রমণ, রেচন, স্যাদন, ঊর্ধ্বজ্বলন, তির্যক গমন, এরকম নানান ধরনের গমন ক্রিয়া কিন্তু আমরা এই গমন বা লোকোমোশনের মধ্যে ইনক্লুড করতে পারি। আমি প্রত্যেকটার একটা করে উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এর মধ্যে কোন কোন ক্রিয়াকে ইনক্লুড করা হলো। প্রথমে রয়েছে ভ্রমণ। ভ্রমণটা কি? ধরো তোমাদের সকলের ঘরে আমাদের ফ্যান রয়েছে, সিলিং ফ্যান রয়েছে। এই বিদ্যুৎ চালিত পাখার যে ঘূর্ণন সেটাকেই আমরা ভ্রমণ বলতে পারি। অর্থাৎ পাখা যেভাবে ঘোরে গোল 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 সেইটাকেই কিন্তু বলা হচ্ছে ভ্রমণ। রেচন। রেচন কি? রেচনও একটা ক্রিয়া, গমন ক্রিয়া, যেখানে দেহের ভিতরের যে তরল পদার্থ রয়েছে, আমাদের জীবের দেহে, প্রাণীর দেহে যে তরল পদার্থ রয়েছে সেই পদার্থের বাইরে নিঃসরণকে বলা হচ্ছে রেচন। নেক্সট হলো স্যাদন। স্যাদন কি? স্যাদন হলো তরল দ্রব্য। ধরো নদীর জল, নদীর জলটা যেভাবে প্রবাহিত হয়ে চলেছে, নদীর জলের যে প্রবহনটা সেটাকে বলতে পারি আমরা স্যাদনের উদাহরণ হিসেবে। এরপরে রয়েছে ঊর্ধ্বজ্বলন। ঊর্ধ্বজ্বলন এই বিষয়টা, এই শব্দটাকে ভাঙলেই তোমরা এর অর্থ পেয়ে যাবে। ঊর্ধ্বজ্বলন হলো একটা জ্বলন্ত প্রদীপ, ঠিক আছে, বা একটা জ্বলন্ত মোমবাতি। সেই মোমবাতির ওপরের দিকে যে জ্বলন্ত শিখা আমরা দেখতে পাই, সেই জ্বলন্ত শিখা যে বিস্তার সেটাকেই বলা হচ্ছে ঊর্ধ্বজ্বলন। অর্থাৎ কোনো জ্বলন্ত মোমবাতি বা জ্বলন্ত প্রদীপের যে ওপরের দিকে জ্বলন্ত শিখা রয়েছে সেই জ্বলন্ত শিখার যে বিস্তার সেটাকেই বলা হচ্ছে ঊর্ধ্বজ্বলন। নেক্সট যেটা রয়েছে সেটা হলো তির্যক গমন। তির্যক গমন কি? তির্যক গমন হলো আঁকাবাঁকা গতি। আঁকাবাঁকা গতিকে বলা হচ্ছে তির্যক গমন। যেমন সাপের গতি জিগজ্যাগ। সাপ কিভাবে চলে? আমরা সাপকে চলতে দেখেছি, সাপের যে গতি সেটাকে আমরা বলি জিগজ্যাগ বা তির্যক গমন, ঠিক আছে। বা বিদ্যুতের গতিও কিন্তু এরকম হয়, ঠিক আছে, বিদ্যুতের গতিও কিন্তু তির্যক গমন। তো আশা করছি আজকের যে পর্বটা তোমাদের সাথে আলোচনা করলাম 5 প্রকার কর্ম, এই 5 প্রকার কর্ম উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গমন, ঠিক আছে। এটাকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে একটা কৌশল বলবো, একটা ট্রিক্স বলবো যেটার দ্বারা তোমরা মনে রাখতে পারবে। উৎক্ষেপণ কি? উৎক্ষেপণ হলো ওপরের দিকে ঢিল ছুঁড়ে দেওয়া। অবক্ষেপণ কি? অবক্ষেপণ হলো নিচের দিকে, অর্থাৎ ঢিল বা বলটাকে নিচে ফেলে দেওয়া বা গড়িয়ে দেওয়া। এরপরে হলো উৎক্ষেপণ, অবক্ষেপণ। এরপরে রয়েছে আকুঞ্চন। উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ আর গমন। এইভাবে তোমরা মনে রাখতে পারো। উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ আর গমন।
অর্থাৎ আকুঞ্চন মানে হচ্ছে যেটা অল্প দেশে তুমি বিস্তৃত করছো তার অবয়বের ক্ষতি না করে, আর যেটা প্রসারণ অর্থাৎ তুমি সেটাকে অনেকটা বেশি স্পেস বা জায়গা দিয়ে দিচ্ছ, ঠিক আছে, তার অবয়বের বৃদ্ধি না ঘটিয়ে। আর গমন মানে হচ্ছে যেখানে অনিয়ত দেশের সঙ্গে সেই দ্রব্যটির একটা সংযোগ ঘটছে, এবং গমনের প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটা তার মধ্যে যেগুলো ইনক্লুড করা হয়েছে অন্যান্য কর্মগুলো, সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি আজকের পর্ব তোমাদের ভালো লাগবে, এবং চেষ্টা করেছি যতটা সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানো যায়, যতটা আলোচনা করা যায় কম সময়ের মধ্যে, সেভাবেই তোমরা এই মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা, এবং তোমরা যে সাথে রয়েছো সেটা খুবই ভালো লাগছে। আর আরেকটা বিষয় হলো যে তোমরা ইউটিউবে যারা রয়েছো তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে এসে জয়েন করো, কারণ ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন লাইভ ক্লাসের আয়োজন করতে চলেছি। আর লাইভ ক্লাস মানেই তোমাদের সাথে 1-to-1 ইন্টারাকশনের একটা সুযোগ থাকে, তো সেটাই অনেক বেশি ভালো লাগবে, কারণ ইন্টারাকশন হলেই কিন্তু ক্লাসটা আরও বেশি এফেক্টিভ হয়। সো আশা রাখবো যে তোমাদের পর্বটা ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানাবে, মেসেজ করতে পারো, অবশ্যই মেসেজ করতে পারো। মেসেজ করার জন্য ফেসবুক পেজ থেকে তোমরা ডিরেক্ট মেসেজ অপশন পেয়ে যাবে। তো আজকের পর্বটা আর দীর্ঘায়িত করলাম না, দেখা হচ্ছে আগামী পর্বে। আগামী পর্বে আরও একটি নতুন প্রশ্ন উত্তর থাকবে, এবং এই সিরিজ চলতেই থাকবে। তোমরা পাশে থেকো, আর কেমন লাগছে জানিও। সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা, আমার নতুন যারা লার্নার রয়েছে তারা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাতে ফলো করে রেখো। আর দেখা হচ্ছে নতুন একটি পর্বে নতুন প্রশ্ন উত্তর নিয়ে। ভালো থেকো সকলে। থ্যাংক ইউ।